সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় তার অর্ধেক জীবন উপন্যাসে লিখেছেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় হিন্দু নেতারা মুসলমানদের মধ্য থেকে জাতীয়তাবাদী নায়ক খোঁজার জন্য তৎপর হয়ে উঠেছিলেন। তাড়াহুড়ো করে তারা সিরাজউদ্দৌলার মতো একজন দুর্বল, অপরিণামদর্শী, দুশ্চরিত্র ও নিষ্ঠুর যুবককে বাংলার জাতীয়তাবাদী নায়ক হিসেবে বেছে নিয়েছিলেন। রাজনৈতিক নেতাদের ইচ্ছে অনুসারে নাট্যকারেরা সিরাজউদ্দৌলার চরিত্রকে গড়ে তোলেন এক রোমান্টিক, আদর্শবাদী হিন্দু মুসলমানের সমন্বয়ক হিসেবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি নবাব সিরাজউদ্দৌলার চরিত্রের অন্ধকার দিকে আলোকপাত করব। নবাব সিরাজউদ্দৌলার সমকালীন লেখক, সাহিত্যিক ও ঐতিহাসিকদের মতামতের উপর এই ভিডিও তৈরি করা হয়েছে। আমার কোনো প্রকার ব্যক্তিগত মতামত এখানে নেই। নাটক সিনেমার বদৌলতে নবাব সিরাজউদ্দৌলা বাঙালি জাতীয়তাবাদের মহানায়ক রূপে প্রতিষ্ঠিত হয়ে আছেন, কিন্তু মহানায়ক হওয়ার কোনো চারিত্রিক যোগ্যতা বা গুণাবলী কি নবাব সিরাজউদ্দৌলার আদৌ ছিল? নবাব সিরাজউদ্দৌলার সমকালীন মুসলমান সাহিত্যিকদের লেখা ইতিহাস থেকে জানা যায়, তরুণ সিরাজ ছিলেন ইন্দ্রিয়পরায়ণ, মদ্যপানকারী মাতাল, নারীলোভী, উচ্ছৃঙ্খল ও বেয়াদব। সিরাজউদ্দৌলার নবাব হওয়ার সম্ভাবনায় সাধারণ মানুষ থেকে উচ্চ শ্রেণীর মানুষ সবাই ভয়ে সন্ত্রস্ত হয়েছিলেন। মুসলমান ঐতিহাসিকদের মধ্যে শিয়ার উল মুতাক্ষিরিনের লেখক গোলাম হোসেন খান নবাব সিরাজউদ্দৌলার দুশ্চরিত্রের নিন্দায় সব থেকে বেশি সরব হয়েছিলেন। সিরাজকে তিনি অজ্ঞ অর্বাচীন যুবক বলে আখ্যায়িত করেছিলেন, যে কিনা ন্যায় অন্যায়ের বা পাপ পুণ্যের পার্থক্য করেন না। ঐতিহাসিক গোলাম হোসেন সিরাজকে দয়ামায়াহীন, রূঢ়ভাষী, হৃদয়হীন, অহংকারী, দুশ্চরিত্র ও আধিপত্যকামী বিশেষণে আখ্যায়িত করেছেন। ফার্সি ভাষায় রচিত রিয়াজ উস সালাতিনের লেখক গোলাম হোসেনও তার গ্রন্থে সিরাজের স্বভাব চরিত্রের তীব্র সমালোচনা করেছেন। তার মতে সিরাজ ছিলেন অত্যন্ত বদমেজাজি ও রূঢ়ভাষী। সিরাজ নাকি অভিজাত ব্যক্তি ও সেনাপতিদের ব্যঙ্গ বিদ্রুপ করতেন। মুসলমান ঐতিহাসিকদের লেখা থেকে জানা যায়, সিরাজ এবং তার বন্ধুরা সুন্দরী নারীদের বলপূর্বক হরণ করত, কিন্তু সিরাজের মাতামহ নবাব আলীবর্দী খান সিরাজের অপরাধ দেখেও না দেখার ভান করতেন। দাদু আলীবর্দী খানের আশ্রয় প্রশ্রয়ে সিরাজ হয়েছিল উচ্ছৃঙ্খল। নবাব সিরাজউদ্দৌলার চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে বিশ্বাসযোগ্য সমালোচনা করেছেন সিরাজের বন্ধু প্রতিম কাশিমবাজার ফরাসি কুঠি এর অধ্যক্ষ মসিয়ে জ্যাল দালোরিস। তিনি 1756 থেকে 57 সালে চন্দননগরে ফরাসি কুঠিতে কর্মরত ছিলেন। মসিয়ে জ্যাল 1763 সালে লিখেছেন, কোন ব্যক্তির কুখ্যাতি সিরাজের থেকে বেশি হতে পারে এটা অকল্পনীয়। সিরাজ ছিল ইন্দ্রিয়পরায়ণ ও নিষ্ঠুর। মসিয়ে জ্যাল আরো বলেছেন, সিরাজের চেলারা স্নানরত হিন্দু মেয়েদের তুলে নিয়ে যেত সিরাজের মনোরঞ্জন করার জন্য। এই যুবকের আরেকটি কৌতুক হচ্ছে বজ্রার আঘাতে গঙ্গায় যাত্রীবাহী নৌকা ডুবিয়ে দেয়া। সিরাজের বজ্রার আঘাতে অনেক যাত্রীবাহী নৌকাডুবি এবং অগণিত মানুষের সলিল সমাধি হয়েছে। ইংরেজ কুঠিয়াল লিউক স্ক্রাপটন লিখেছেন, সিরাজ সর্বদা লাম্পট্য ও অতিরিক্ত মদ্যপানে ডুবে থাকতেন। ইংরেজরা না হয় সিরাজের শত্রু ছিল, কিন্তু বন্ধু ফরাসি কুঠিয়ার প্রধান মসিয়ে জ্যাল এর লিখিত ইতিহাস প্রমাণ করে সিরাজ সত্যিই ছিলেন লম্পট এবং চরিত্রহীন। মহারাজা কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রাঙ্গে রাজীবলোচন মুখোপাধ্যায় লিখেছেন, সিরাজউদ্দৌলা নানা রকমের দৌরাত্ম্য আরম্ভ করিলে নদী দিয়া নৌকা যায়, সেই নৌকা ডুবাইয়া মনুষ্য সকল ডুবে মরে সিরাজ চাহিয়া দেখে। যাহার আলোয়ে পরমা সুন্দরী কন্যা আছে, সিরাজ ও তার দলবল জোর করিয়া সেই কন্যাকে হরণ করে। যে স্ত্রীর গর্ভে সন্তান আছে, তার গর্ভ চিরিয়া দেখে কোথায় সন্তান আছে। পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তার রাজাবলী গ্রন্থে লিখেছেন, বিশিষ্ট লোকেদের ভার্যা বধূকন্যা জোর করিয়া হরণ করা, গর্ভবতী স্ত্রীর উদর চিরিয়া কৌতূহল নিবারণ করা এবং জোর করিয়ে নদীতে নৌকা ডুবিয়ে দেয়া ছিল সিরাজের কার্যকলাপ। বিশিষ্ট লোকেদের ভার্যা হরণের প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য তারাসুন্দরী উপাখ্যান। নাটোরের বিখ্যাত রানী ভবানী তার অকাল বিধবা পরমা সুন্দরী কন্যা তারা দেবীকে নিয়ে মুর্শিদাবাদে বসবাস করতেন। একদিন বজ্রার ছাদ থেকে সিরাজ তারা সুন্দরী দেবীকে দেখতে পেলেন। সিরাজ তার অনুগত সৈন্যদের নির্দেশ দিলেন তারা সুন্দরী দেবীকে বাড়ি থেকে তুলে আনতে। অবশেষে রানী ভবানীর অনুগত 100 জন ত্রিশূলধারী সন্ন্যাসী বিধবা তারা সুন্দরী দেবীকে রক্ষা করেন এবং সিরাজের সৈন্যদের পরাজিত করেন। তখনকার মতো বিপদ কাটলেও রানী ভবানী তারা সুন্দরী দেবীকে মুর্শিদাবাদে রাখার সাহস পাননি। পরিকল্পিতভাবে তারা সুন্দরী দেবীর মৃত্যু সংবাদ রটিয়ে
থেকে তারাসুন্দরী দেবীকে মথুরার জগৎ শেঠ ভবনে পাঠিয়ে দেওয়া হয়। নবাব সিরাজউদ্দৌলার জীবনীকার অক্ষয় কুমার মৈত্র এই ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন। এই ঘটনা প্রমাণ করে সিরাজউদ্দৌলার উপর আরোপিত বধূ এবং স্ত্রীলোক হরণের অভিযোগ সত্যি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন এক মহান বাঙালি। তার রচনায় কারো বিরুদ্ধে খুব একটা নেতিবাচক মন্তব্য চোখে পড়ে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিরচিত বাঙ্গালার ইতিহাস দ্বিতীয় ভাগ গ্রন্থে নবাব সিরাজউদ্দৌলার চারিত্রিক কুপ্রবৃত্তি উল্লেখ করেছেন। বিদ্যাসাগর বলেছেন, সিরাজউদ্দৌলা ছিলেন একজন নির্বোধ, নৃশংস, অবিমৃৎসকারী এবং নারীর সতীত্ব লুণ্ঠনকারী। সিরাজ কোনোভাবেই সুশাসক ছিল না। বিদ্যাসাগর আরো বলেছেন, সাম্রাজ্যবাদী ব্রিটিশদের কাছে সিরাজ পরাজিত না হলেও দিল্লির মুঘল শাসকরা সিরাজের নবাবি কেড়ে নিত। বিদ্যাসাগরের কথার সত্যতা পাওয়া যায় সিরাজের সমসাময়িক লেখক ইউসুফ আলী খানের তারিখ-ই-বাঙ্গালা গ্রন্থে। সিরাজ সম্পর্কে ইউসুফ আলী খান লিখেছেন, সিরাজ এই পৃথিবীর সমস্ত রাজত্বে তৃপ্ত ছিলেন না। তার অত্যাধিক অত্যাচার ও গালিগালাজ প্রিয়তা এই দেশের সমস্ত সিংহের পিত্তকে পানিতে পরিণত করতে পারত। জ্ঞানকোষ বাংলাপিডিয়ারও মতামত, নবাব হওয়ার পূর্বে সিরাজ ছিল অসংযত ও উদ্ধত। তাছাড়া ধারণা করা যায় সিরাজ অত্যন্ত অবিবেচক এবং নির্বোধ, কারণ সিরাজউদ্দৌলা আগে থেকেই জানতেন মীর জাফর তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাহলে মীর জাফরের কথায় কিভাবে নবাব যুদ্ধ বন্ধ করে দিলেন? যাই হোক, সিরাজের সমকালীন ঐতিহাসিকদের রচিত ইতিহাস, বিশেষ করে ফরাসি কাশিম বাজার কুঠির এর অধ্যক্ষ মসিয়ে জ্যাল দা লরিস্টের লিখিত ইতিহাসের উপর ভিত্তি করে বলা যায়, নবাব সিরাজউদ্দৌলা কোনোভাবেই বাঙালি জাতীয়তাবাদের নায়ক হতে পারেন না। আমাদের আজকের ভিডিওর সমাপ্তি এখানেই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।